রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে জনতা ব্যাংকের ৭৫% ঋণই আসলে খেলাপি। এই অবস্থায় জনগণের আমানত কতটা আসলে নিরাপদ থাকবে, এটা আমরা জানি না। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের অর্থনীতি সংকট সংজ্ঞা সংকটের পর্ব ২ এ আপনাদের সকলকে স্বাগতম। আপনারা এর আগের পর্বে দেখেছেন ব্যাংকিং সেক্টরের সংকট। এই পর্বে আমরা জানব নন ব্যাংক ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন সংকট নিয়ে আমাদের প্রিয় জয়ন্ত রয় চৌধুরীর কাছ থেকে, যিনি অর্থনীতি বিষয়ে আসলে একজন বিশেষজ্ঞ এবং বিজ্ঞও বটে। তার অনেক দেশের পত্রিকায় এগুলোর অ্যানালিটিক্যাল লেখাও আমরা পড়েছি। দাদা, আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো এনবিএফআই, নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সংকট যে বাংলাদেশে হচ্ছে, এনবিএফআই খাতে ঋণখেলাপির হার ৮৩%। এটা কি পুরো সেক্টরকে আসলে অচল করে দিতে চলেছে কিনা? বাংলাদেশ ব্যাংকিং ৯টি প্রতিষ্ঠানে লিকুইডেশন সুপারিশ করেছে। এর ফলে আমানতকারীদের টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা আছে কিনা আমরা আসলে জানি না। এই মতন অবস্থায় আসলে কি হতে পারে বাংলাদেশের, দাদা? দেখুন, এনবিএফসি সেক্টর যেটা সেটা মোস্টলি ক্যাটার করে আপনার মোস্টলি তারা ঋণ দেয় ইনফর্মাল সেক্টরকে, অর্থাৎ ছোট ক্ষুদ্র ব্যবসাদারদের, মাঝারি সাইজের ব্যবসাদারদের, এবং সেখানে এমনিতেই রিস্ক পার্সেন্টেজ হায়ার থাকে, সেই জন্যই তাদের ঋণের হারও বেশি থাকে। ২৪, ২৬, ২৮% অবধি তারা ঋণ দেয়, এবং সেই হারের টাকা ফেরত দেওয়া খুব সোজা নয়। কিন্তু হ্যাঁ, একটা যদি দোকানদার বা ব্যবসাদার ঠিক করে যদি নিজের ব্যবসা চালায়, সে সেই ঋণটা মিটিয়ে নিজের প্রফিটও করতে পারে। কিন্তু এই যে অবস্থায়, যেখানে হুম, এমনকি একটা দোকানদারকে ৫ লাখ টাকা ঘুষ দিতে হচ্ছে তার আত্মীয়কে ছাড়াবার জন্য বা তার দোকানটাকে চালাবার জন্য, আমি তো শুনেছি যে কিছু কিছু জায়গায় আর্মি বা পুলিশ পর্যন্ত ঘুষ নিচ্ছে। পলিটিক্যাল পার্টি বা যারা লোকাল মস্তান তারা তো নিচ্ছেই, তারা ফলস কেস দিচ্ছে, সেসব করে দিচ্ছে। আর্মি বা পুলিশও এটা নেওয়া শুরু করে দিয়েছে। বিশেষ করে আপনাদের যে গোপালগঞ্জ, যেখানে বেশ কিছুদিন ধরে একটা অনিশ্চয়তা চলছিল, সেখানে সেইটা নাকি বেড়ে গেছে। তো এই যে ইনফর্মাল সেক্টরের উপরে যখনই আপনি কুঠারাঘাত করবেন, তখন এনবিএফসি সেক্টরের উপরে আপনি কুঠারাঘাত করছেন। কারণ এই টাকা যখন তারা তো তাদের ওয়ার্কিং ক্যাপিটাল ধারেই চালায়। সেই ওয়ার্কিং ক্যাপিটাল থেকে তাকে যদি এক্সট্রানিয়াস পেমেন্ট করতে হয়, আত্মীয়কে ছাড়াতে হয় বা ছেলেকে বাঁচাতে হয় বা দোকানদারকে বাঁচাতে হয় বা দোকান খুলে রাখতে হয়, তাহলে তাদের পক্ষে ব্যবসা করা খুব সাংঘাতিক রকম খারাপ হয়ে যায়। তারা যত বেশি দাম বাড়াক, একটা বিয়ন্ড একটা দাম তো বাড়াতে পারে না। এমনিতেই হুম, বাংলাদেশে 10% ইনফ্লেশন চলছে। এখন হুম, সেটাকে হঠাৎ করে মিষ্টির দামটা 10 টাকার মিষ্টিটা 20 টাকা চাইতে পারে না, 12 টাকা চাইতে পারে, 14 টাকা চাইতে পারে। এবং সে করেও তারা যে এইরকম যে বিশাল ঋণের বোঝার মধ্যে তারা পড়ে যাচ্ছে, সেটা তারা পে করতে পারবে না। অনিশ্চয়তা থাকলে আরও পড়তে পারবে না। যদি যে কোনো সময় সেখানে রায়ট লাগতে পারে, যে কোনো সময় ভাঙচুর হতে পারে, যে কোনো সময় একটা সার্টেন কমিউনিটিকে অ্যাটাক করতে পারে, আহমেদিয়া বলে কি হিন্দু বলে কি খ্রিশ্চান বলে, তাহলে পরে এটা আরও মুশকিল হয়ে যায়, এটা বেড়ে যায়। কারণ হুম, হুম, ট্র্যাডিশনালি বাংলাদেশে ব্যবসাদাররা, আহ, সম্প্রদায়েরা হিন্দুদের মধ্যে ছিল কিছুটা, আহমেদিয়া যারা ইসমাইলি তাদের মধ্যে ছিল। তো তাদেরকে যদি আক্রমণ করে এই পলিটিক্যাল পার্টিরা বা ইত্যাদিরা, তাহলে সিচুয়েশনটা আরো গভীর হয়ে যায়, আরো প্রবলেম্যাটিক হয়ে যায়। পাকিস্তানে আমরা এই একই কেস দেখেছি। পাকিস্তানে এই একই কেসের জন্য পাকিস্তানের আজকে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এত খারাপ হয়েছে যে পাকিস্তান বেঁচে থাকে স্রেফ, মানে কবে আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক লোন দেবে বা কবে চায়না কিছু টাকা ঢোকাবে, তাতে তাদের চলে। সৌদি আরেবিয়ার সঙ্গে তারা চৌকিদারি করে। সৌদি আরেবিয়ার ওখানে অনেকদিন ধরেই 10,000 পাকিস্তানি সৈনিক রয়েছে চৌকিদার হিসেবে। যে হুম, সৌদি আরেবিয়ার লোকেরা যদি সৌদি সরকারের বিরুদ্ধে কোনো রকমের রেবেলিয়ন করে, তাদের পুলিশ হিসেবে ইউজ করে, প্যারামিলিটারি হিসেবে ইউজ করে তাদেরকে থামানো হবে। এখন চুক্তি হয়েছে যে ইসরায়েল যদি সৌদি আরেবিয়ার উপরে, মানে যে কেউ যদি সৌদি আরবের আক্রমণ করে, সৌদি আরবের আক্রমণ একমাত্র ইসরায়েলই করতে পারে, তাহলে পরে পাকিস্তান তাকে বাঁচাবে বা সাহায্য করবে। প্রবলেমটা এখানে এই যে সৌদি আরেবিয়ার কাছে কিছু নেই যেটা পাকিস্তানকে বাঁচাবার জন্য, কারণ সৌদি আরেবিয়ার কোনো সৈনিক এসে পাকিস্তানের জন্য বর্ডারে দাঁড়াতে রাজি হবে না।
বা সৌদি আরবিয়ার রাজাও তাদের পাঠিয়ে তাদের প্রাণহানি করতে দেবেন না, একমাত্র টাকা দিতে পারেন। এটা স্রেফ টাকার জন্যে একটা চুক্তি করা হয়েছে, এইভাবে পাকিস্তান বেঁচে থাকছে। তো এটা তো খুব একটা কি বলবো, এটা তো খুব একটা শ্রেয় নয়। সেই অবস্থায় যদি বাংলাদেশ যেতে লাগে তাহলে তো বাংলাদেশ যেটা আগে এশিয়ান টাইগার হয়ে গেছিল গত দশকে, সেটাকে সবাই বলতো, যেটা মানে সিঙ্গাপুরে লিকুয়া কুং পর্যন্ত তাকে একটা উচ্চ একটা দর লাগতো, আমরা নিজেরা ভারতবর্ষের থেকে আমরা তাকে খুব বাহবা দিতাম, সেখানে এই অবস্থা। এটা খুব চিন্তার ব্যাপার এবং ভাবার ব্যাপার, বিশেষ করে আরো কারণ বাংলাদেশে একটা সাইলেন্ট এনভায়রনমেন্টাল ক্রাইসিস হচ্ছে, যেটা কেউ লিখছে না, যেটা কেউ ভালো করে বোঝার চেষ্টা করছে না। স্যালিনিটি বেড়ে যাচ্ছে কোস্টাল ডিস্ট্রিক্টসে, এবং তার জন্যে সেখানে পানীয় পাওয়া যাচ্ছে না, জল তো পাওয়াই যাচ্ছে না, খাবার জল, সাথে সাথে সেখানে অ্যারেবল ল্যান্ড কমে যাচ্ছে। সেই লোকগুলো তাদের বেকার হয়ে তারা চাপ দিচ্ছে শহরতল্লিতে, অর্থাৎ চিটাগং শহরে, ঢাকাতে, এবং তাদেরকে নতুন ফ্রেশ আনএমপ্লয়েডস তারা এই জায়গাতে আসছে, অথচ পুরনো আনএমপ্লয়েড যারা এমপ্লয়েড ছিল তাদের চাকরি চলে যাচ্ছে। এরম অবস্থায় একটা বলতে পারেন একটা পপুলেশন ক্রাইসিস তৈরি হচ্ছে, এবং সেই পপুলেশন ক্রাইসিসটা যদি না সলভ করা হয়, দ্যাট ক্যান লিড টু হিউজ সোশ্যাল রামিফিকেশনস। আমরা আগেও দেখেছি পৃথিবীর বিশ্বে এটা সবসময় হয়েছে, যখনই বেকারত্ব বেড়েছে, যখনই যে কোনো কারণের জন্য লোকেরা চাকরিহীনতা বা জমির কমতি পড়েছে, তখন সেখানে নিওনাজিজম ফ্লারিশ করেছে। সেটা ইউরোপেও হয়েছে, সেটা অন্য জায়গাতেও হয়েছে। তো এখানে নিওনাজিজম বলুন কি এখানে ফ্যানাটিসিজম বলুন, যে কোনো একটা প্রবাহ, একটা চিন্তাধারা যেটা প্রমিস করছে যে না আমরা তোমাদের বাঁচিয়ে দেবো, সেটা ফ্লারিশ করতে পারে, এবং সেটা বাংলাদেশের জন্য আরো ভয়াবহ হতে পারে। ভয়াবহ অবস্থা। আমরা জানি না এটা থেকে আসলে উত্তরণের কি পরিস্থিতি। বহু এনবিএফআই এখন আমানতকারীদের টাকা ফেরত দিচ্ছে না। মোট ঋণের বিপরীতে আমানত মাত্র ২৬%। এটা জানি না একটা পরিকল্পিত লুটপাটের ইঙ্গিত কিনা। ব্যাংকের সংকট সরাসরি এনবিআইফ-এ এমনভাবে ছড়িয়ে পড়েছে, এই খাত এখন আর বাঁচানো সম্ভব কিনা নাকি পুরোপুরি ধস পড়ে যাবে? এ বিষয়ে আসলে সুপ্রিয় দর্শক আমরা সত্যিই একটি অন্ধকারের মধ্যে রয়েছি। বাজার ৩৮% উম সংকুচিত। কিন্তু সেইটা এখন ক্রমশই আসলে হারিয়ে যাচ্ছে। মানে তার পরিমাণ আসলে আরো ভয়াবহভাবে বাড়ছে বলে বলছেন বিনিয়োগকারীরা। আম মানে প্রায় ৩% এর মতন মূলধন যেটা সেটা হারাচ্ছেন। এই অবস্থায় বাংলাদেশে কি নতুন বিনিয়োগ আসবে কিনা? কারণ বিদেশি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা খুব নিরুৎসাহিত গত ১ বছরে বাংলাদেশের ব্যাপারে। এই বিষয়টা যদি আপনি এখন বলেন, এরা সংস্কারের কথা বলেছিল, কিন্তু আমরা কোন সংস্কারের অবস্থা দেখছি না বাংলাদেশে। এখন আসলে কি হবে আমরা সেটা বুঝতে পারছি না দাদা। জয়ন্ত রায়চৌধুরী। দেখুন, আমি তো আগেই বললাম যে বাংলাদেশের স্টক মার্কেটে প্রায় 1/4 অফ দ্য কোম্পানিজ তাদের শেয়ার ভ্যালু ট্রেডিং অ্যাট বিলো পার। তার মানে সেই কোম্পানিগুলোকে লোকেরা মনে করে যে এটা প্রায় দেওয়ালিয়া হয়ে গেছে। তো 1/4 যদি কোম্পানি দেওয়ালিয়ার দিকে যায়, তাহলে সেই দেশের অর্থনৈতিক অবস্থা এবং সেই দেশের স্টক মার্কেটের অবস্থা খুবই সংকীর্ণ হয়ে যায়। নতুন ব্যবসা আসা খুব মুশকিল, কারণ যতক্ষণ না পলিটিক্যাল স্ট্যাবিলিটি আসছে, যতক্ষণ না জঙ্গিবাদ বন্ধ হচ্ছে, যতক্ষণ না অ্যাটাকস অন মাইনরিটিস কমছে, কেউই টাকা দিতে রাজি থাকবে না। নর্মালি যে কোনো দেশের আপনি যদি হিস্ট্রি দেখেন, ইনভেস্টমেন্টের প্যাটার্ন দেখেন, দেখবেন যে প্রতিবেশী দেশেরা সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করেছে। ভারতীয় ইনভেস্টমেন্ট বাংলাদেশে যথেষ্ট হয়েছিল শেখ হাসিনার সময়, তবুও শেখ হাসিনার সময়তেও ভারতীয় ইনভেস্টমেন্টকে আটকাবার জন্য বিভিন্ন রকমের কার্যকলাপ করেছিলেন। কোরিয়ানদের, চাইনিজদের এসইজেড দিতে পরিষ্কার করে দিয়ে দিয়েছিলেন। ভারতীয় এসইজেড কোনো তৈরি প্রকল্প চিন্তা করা হয়েছিল, কিন্তু আজ অবধি সেগুলোকে বাস্তবায়ন করা হয়নি। সেক্ষেত্রে ন্যাচারালি ভারতীয় ইনভেস্টমেন্ট যথেষ্ট হওয়া সত্ত্বেও তত মাত্রায় হয়নি যতটা হওয়া উচিত ছিল। আইডিয়ালি ভারতবর্ষের জন্য বাংলাদেশ কুড হ্যাভ বিন আ ফ্যাক্টরি, যেখানে বাংলাদেশে লোয়ার কস্ট হুম, দাদা। ইউজ ভারতীয় কোম্পানিরা প্রোডাকশন করে ভারতবর্ষেই ইম্পোর্ট করতে পারত।
কিন্তু সেটা হুম, হতে পারেনি বাংলাদেশের বিভিন্ন কারণের জন্য। প্রথমত এমনকি শেখ হাসিনার সময়ও সেটা কি করতে বাস্তবায়ন করতে দেয়নি। এসইজেড কোনো প্রকল্প পূর্ণ হতে পারেনি এবং এই সরকারের আমলে সেটা তো আরো দেখা যাচ্ছে না। ভারতীয় যে কটা প্রকল্প ছিল, রেলওয়ের হোক, হাইওয়ের হোক, এসইজেড হোক, পোর্টের হোক, সবকটা আটকা পড়ে রয়েছে, কোনোটা এগাচ্ছে না। তার কারণ বাংলাদেশ সরকারের যারা আছেন এখন কর্তৃপক্ষ, তারা সেটাতে উদাসীন, তাদের খুব একটা ইচ্ছা নেই। চীনকে নতুন নতুন প্রকল্প দিতে রাজি আছেন, ইনক্লুডিং যে প্রকল্প আগে ভারতবর্ষের কাছে ছিল, কিন্তু ভারতবর্ষের প্রকল্পকে শেষ করতে তারা রাজি নয়, অরাজি। রাশিয়ার থেকে যে একটা সবচেয়ে সস্তা, পৃথিবীর সবচেয়ে সস্তা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হচ্ছে রূপপুরে, সেটা আমার যতদূর জানি সেই প্ল্যান্টটা মাঝখানে বন্ধ করে রেখেছিল। সেটাকে আবার এখন তারা ভাবছে যে সেটাকে, রাশিয়ার সঙ্গে কথাবার্তা চলছে বাংলাদেশের, সেটাকে যেন রাশিয়ানরা শেষ করে। রাশিয়ানরা রাজি, কিন্তু সেখানে একটা ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট ছিল, সেখানে ভারতবর্ষ ছিল মেন ঠিকাদারের কাজ। রূপ হুম, যে কোনো কুলিং টাওয়ার সেগুলো ভারতবর্ষে টাটা কোম্পানি দিচ্ছিল। এরকম অনেকগুলো এলএনটি অনেক রকমের ফেব্রিকেশনের কাজ করছিল, সেই কাজগুলো তারা ভারতবর্ষের থেকে নেবে না এখন বাংলাদেশ, তারা নেবে চায়নার থেকে। সেটা বেশি দামে আসবে, রাশিয়ারা তাতে কোনো আপত্তি নেই, চায়নার থেকে হুম, নিন, ভারতবর্ষের থেকে নিন, তাদের হুম, কোনো আপত্তি নেই। কিন্তু বাংলাদেশের জন্য প্রজেক্ট কস্ট বেড়ে যাবে, চায়নার থেকে ঋণের মাত্রা আরো বেড়ে যাবে। এবং চাইনিজরা যখন কোনো প্রজেক্ট করে তখন তারা নিজেদের লোক পাঠায়, ভারতবর্ষ প্রজেক্ট করলে পরে বাংলাদেশি ইঞ্জিনিয়ার, বাংলাদেশি ওয়ার্কারদের নেয়, কিছু নিজের হুম, ইঞ্জিনিয়ার টেকনিকলি পাঠাবে কারণ টেকনোলজি তো দিচ্ছে। কিন্তু চাইনিজরা ওসব কিছু মানে না, তারা মানে একদম যে স্ক্রু বোল্ট টাইট করবে সেও বাংলা চাইনিজ হয়, মানে কোনো হুম, নতুন বাংলাদেশি চাকরি সেখানে হয় না। হুম, দ্বিতীয়ত আমরা সবাই জানি যে চাইনিজরা যখন কোনো লেবার ফোর্স কোনো দেশে পাঠায়, হুম, দে ডাবল আপ অ্যাজ ইন্টেলিজেন্স অফিসার্স, এবং সেটাতে আমেরিকানরা কোনোদিনও খুশি হবে না, সেটা আপনারা জানেন। এবং হুম। সেই জন্যে এখন কি হবে, কোথায় যাবে রূপপুর, সেটাও কেউ জানে না। রূপপুর যদি না হয়, বাংলাদেশের নিউক্লিয়ার পাওয়ার আসা মুশকিল। নিউক্লিয়ার পাওয়ার ও না, বাংলাদেশের পক্ষে ইলেকট্রিসিটির যে ঘাটতি, সেটাও হওয়া খুব মুশকিল। পুরোপুরি আসলে একটি বিপর্যয়ের মধ্যে পড়েছে বাংলাদেশ। সামনে যদি কোনো ইলেক্টেড গভর্নমেন্টও আসে, এই জায়গা থেকে বাংলাদেশকে আবারও তুলে ধরা। দাদা, শেখ হাসিনার আমলে, বিগত সরকার আমলে তো বাংলাদেশের অর্থনীতির এরকম অবস্থা ছিল না। আপনি বলছিলেন জঙ্গিবাদ উত্থানের কথা। তার মানে কি এই পুরোপুরি মানে একটা বছরের মধ্যে বাংলাদেশের আ আ পলিটিক্যাল আনরেস্ট এর কারণে এবং এই যে আন্তর্জাতিক জায়গায় ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশে জঙ্গিবাদের একটি উত্থান ঘটেছে বা এরকম বিষয়। এই কারণেই কি আপনি তাহলে এতক্ষণ যেটা বললেন, বলতে চাইলেন যে এই বাংলাদেশের অর্থনীতির এই ধসটা নেমে এসেছে? হ্যাঁ, জঙ্গিবাদটা শুধু নয়, পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি, মবক্রেসি, যেরকম ভাবে এটাকে জঙ্গিবাদ বলেন, জঙ্গিবাদ তো আমি সেটাকে বলবো যেখানে যে টেররিস্ট গ্রুপগুলো যেগুলো বাংলাদেশে আগে ছিল, বিভিন্ন রকমের টেররিস্ট গ্রুপ, আনসারুল বাংলা ইত্যাদি, সেগুলো আবার মাথা চাগিয়ে উঠেছে এবং সেটা হচ্ছে আরো বড় ডেঞ্জার। সেই ডেঞ্জারটা এখনো ফেস করেনি বাংলাদেশ বা রিজনটা এখনো ফেস করেনি, সেটা দ্যাট ইজ আ ডেঞ্জার ইন ওয়েটিং। এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মবক্রেসি, সেটা হচ্ছে স্রেফ চোট্টাবাজি। একটা দল চলে গেল কারোর বাড়িতে, তাকে গান পয়েন্টে বললো টাকা দে, নাহলে পরে তোর বাড়ি ভেঙে ফেলবো, তোর মেয়ে উঠিয়ে নিয়ে চলে যাব, তোকে খুন একদম করে তাই। ফেলবো। তো হুম, হুম, সেই হুম, অবস্থা, দ্যাট ইজ আ পলিটিক্যাল ইনস্টেবিলিটি, দ্যাট ইজ বলতে পারেন একটা সোশ্যাল আনরেস্ট, একটা চার্ন চলছে, যেটা মানে যেটা কোনোদিন এই রিজনে আমরা দেখিনি আগে। আপনি হুম, দেখুন নেপালেও একটা স্টুডেন্ট রিভোল্ট হলো, কিন্তু কি সুন্দরভাবে সেই জিনিসটাকে পুরো ম্যানেজ হয়ে গেল, একটা ভালো রাইট। গভর্নমেন্ট এসছে, দে আর ম্যানেজিং নেপাল। হ্যাঁ, হুম, তাতেও সেই স্টুডেন্টরা মানে বিশাল ক্ষতি করেছে, নেপালের অনেক ফ্যাক্টরি পুড়িয়ে দিয়েছে, যেরকম বাংলাদেশে পুড়িয়েছিল, যা করেছিল বাংলাদেশে তাই করেছিল। গভর্নমেন্ট হুম, অফিস, টেলিকমিউনিকেশন টাওয়ার, এগুলো সব ধ্বংস করে দিয়েছিল এই রেবেলিয়ন। মানে রেবেলিয়নের নাম করে তারা যত রকমের জনসংযোগের মিডিয়াম ছিল সেগুলোকে ধ্বংস করেছিল, বাংলাদেশের যে অর্থনৈতিক যে উন্নতি করেছিল সেইগুলোকে ধ্বংস করেছিল, ফ্যাক্টরি ট্যাক্টরি সব জ্বালিয়ে দিয়েছিল। নেপালেও তাই চেষ্টা করা হয়েছিল, কিন্তু নতুন গভর্নমেন্ট এসে সেটা থামিয়ে দিয়েছে, সেটা মবক্রাসির দিকে যাচ্ছে না নেপাল। নেপাল অনেক
অনেকভাবে উন্নতি করার চেষ্টা করছে। এমনকি টুরিস্টরাও যারা পালিয়ে গেছিল নেপালের এই অবস্থা দেখে, তারাও আস্তে আস্তে ফেরত আসার চেষ্টা করছে। আপনি জানেন বাহ! নেপালের বড় ইনকাম ট্যুরিজম থেকে। এই রিজনে বোধহয় মোস্ট সাকসেসফুল টুরিস্ট ডেস্টিনেশন হচ্ছে। দাদা আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছেন। দাদা সম্ভবত একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। যান্ত্রিক গোলযোগের কারণে আমরা অপেক্ষা করি। আমি সেই সময়টা আসলে একটু বলি যে আসলে এই যে স্টক মার্কেট সংকটের বিষয়টা আমরা যেটা আলাপ করছিলাম। আ বর্তমানে অর্ধেক কোম্পানির শেয়ার টাকা ১০ এর নিচে। এটা এটা আসলে বাংলাদেশের বাজার বা জাঙ্ক কোম্পানির একটা আস্তানা হিসাবে তৈরি করেছে। যা আমাদের বাংলাদেশের অর্থনীতির জন্য একটি ভয়াবহ খারাপ পরিস্থিতি হবে বলে আমরা আসলে মনে করছি।